ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, এই ওসমান হাদির একেবারে ভিডিও ফুটেজে যে দুইজনকে দেখা যাচ্ছে, 48 ঘন্টা পার হওয়ার পরে ওই দুইজনকে পাওয়া গেল না। একটু অবাক লাগে না আপনার কাছে? বাংলাদেশের নিরাপত্তা জাল, বাংলাদেশে গোয়েন্দা জাল এতটাই কি দুর্বল যে 48 ঘন্টা যাওয়ার পরে এখন চারদিকে একটা এমন রিউমার যেটা ফসকে গেছে, ওরা ভারত চলে গেছে। সামনে জুলকারনাইন সাহেব প্রথম তার ফেসবুক পোস্টে সে দাবি করলো, ঠিক আছে, এটা তার দিকে একজন সাংবাদিক তার মতো করে সে ইনফরমেশন নিয়ে জানিয়েছে যে ওসমান হাদির উপর যারা আক্রমণ করেছে, যারা শুট করেছে, তারা ইন্ডিয়া অলরেডি পালায় গেছে। দেখেন, বাংলাদেশে কিন্তু তটস্থ পুলিশ বলতেছে আইডেন্টিফাই হয়েছে, যে কোনো সময় গ্রেফতার, এরকম একটা সিচুয়েশন, গ্রেফতার হয়ে যাবে, যেভাবে হোক ধরা হবে, তাদেরকে দেশের বাইরে যেতে হবে না। এর মধ্যেও নাকি তারা চলে গেছে, এরকম একটা রব ফেসবুকে প্রথম আসলো। তারপরে সাংবাদিকরা পুলিশ সোর্সের, মন্ত্রণালয়ের সোর্সে তারা এটা খোঁজ খবর জানার চেষ্টা করলো এবং উত্তর দেওয়া হলো যথাযথ জায়গা থেকে যে এরকম কোনো ইনফরমেশন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নাই। ইন্টারেস্টিং, ঠিক আছে, এরকম কোন ইনফরমেশন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নেই। এবার ভিন্ন একটা ইস্যুতে, শেখ হাসিনা ইস্যুতে ভারতে বাংলাদেশের হাই কমিশনার প্রণব ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকেছে, সরকার ডেকেছে, সরকার ব্যাপক ক্ষুব্ধ বুঝিয়েছে, খুব যন্ত্রণায় মনোকষ্টে আছে, আর বাঁচতেছে না। কারণটা কি জানেন? কারণটা হলো এই সরকার আসার পর থেকে এখন পর্যন্ত 15 মাস তাদের যদি ঘুম হারাম করে থাকে এক লোক, সেই লোকের নাম শেখ হাসিনা। শেখ হাসিনা ওই 1000 মাইল দূরে দিল্লিতে বসে থেকে এই সরকারের শ্রম, ঘাম, মেধার এত বেশি খরচ করাইছে যেটা একক ব্যক্তি আর কারো পক্ষে সম্ভব না। তারা এতই চেষ্টা করলো, তারা ইন্ডিয়ারে চিঠি দিল, সেই চিঠি ইন্ডিয়া পাত্তা দেয় না। শেখ হাসিনা মুখ বন্ধ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সামনাসামনি বললো, তারপরে ফুটুস করে নরেন্দ্র মোদী যাওয়ার পরে কিছুদিন পর থেকে, আগে তো শেখ হাসিনা অডিও সাক্ষাৎকার শুরু করলো, তারপরে গেছে মানে এই বাংলাদেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে তার নেতা কর্মীদেরকে নানান কিছু বলে, সেরকম তথ্যই দিচ্ছে সরকার, সরকারই বলছে এইসব কথা। আচ্ছা, সেই যখন ঘটনা, তখন আপনার আর কিছুতে জানা গেল না, প্রণব ভার্মাকে ডাকছে, ওখানে শেখ হাসিনা ইস্যু বলার পাশাপাশি বলছে যে এই ওসমান হাদির সাথে যারা কিলিং চেষ্টার সঙ্গে যারা জড়িত, এরা যদি ইন্ডিয়ায় কেউ পালায় গিয়ে থাকে বা পালায় যায়, তাহলে ইন্ডিয়া সরকার যেন সে ব্যাপারে সচেতন থাকে, সোচ্চার থাকে এবং সহযোগিতা চায়, এবং যদি অলরেডি পালায় গিয়ে থাকে তাহলে তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করে প্রত্যার্পণ করা হয়। তার মানে কি, সরকারের মধ্যেও সন্দেহ আছে। সরকার হয় ইনফরমেশন পাচ্ছে যে অলরেডি ওরা পালায় গেছে, আর না হলে সরকার সন্দেহ করছে যে ওরা ইন্ডিয়া পালায় গেছে। আর নয়তো হয়তো হাই কমিশনের কাছে দায়িকা এটার সহযোগিতা বা আহ্বান এখন পাওয়ার দরকার নেই, তারা দেশ ছাড়তে পারে নাই। আমি পত্রপত্রিকা দেখলাম পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা দেশ ছাড়তে পারে নাই। তো দেশ ছাড়তে না পারলে কেন পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে আরেকটা দেশে হাই কমিশনারকে বলবে যে তোমার এখানে যদি এর মধ্যে গিয়া থাকে তাহলে আমার ফেরত দিয়ে দিও? সুতরাং এই যে দুটো লোক হাওয়া হয়ে গেল ঢাকা শহর থেকে আমাদের গোয়েন্দা জাল আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে, এটা কি মিন করে? যে এর সাথে এমন কোন শক্তিশালী মানে চক্র ইনভলভ, যেই শক্তিশালী চক্র যে যাকে দিয়ে শুটটা করিয়েছে, যাকে দিয়ে ইমপ্লিমেন্ট করেছে তার প্ল্যান, তাকেও রেস্কিউ করে নিয়ে যাওয়ার পথটা আগে থেকে করে রেখেছিল, এবং সেটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আমরা কি এটা ধারণা করবো? মানে আমি যখন আলোচনা করছি আপনাদের সামনে 14 ডিসেম্বর 2024 রাত সন্ধ্যা 7টা নাগাদ, তখন পর্যন্ত তাদের গ্রেফতারের খবর পাওয়া গেছে, মোটরসাইকেলের মালিক এই আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে গ্রেফতার পাওয়া যায়, তাদেরকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। মেইন যারা কালপিট, এই যারা ইনকিলাব মঞ্চের নেতা নেত্রী, তারাও বলছে যে পুলিশ ওদেরকে না খুঁজে আমাদের কাছ থেকে তথ্য চায়। ঝুমা নাকি যেন মেয়েটা আছে না, মির্জা বাসের সাথে বেয়াদবি করলো, সেই মেয়ে নাকি ফেসবুকে পোস্ট দিচ্ছে, দেখলাম আমি পোস্টটা পড়ছি। এরপরে আসেন প্রণব ভার্মারে নিয়ে শেখ হাসিনা ইস্যু। ওই যে বললাম যে শেখ হাসিনাতে এই সরকারের মেধা, শ্রম, ঘাম সব গিয়ে অবশেষে ফলাফল অশ্বডিম্ব হলো। শেখ হাসিনা এখন নাকি ইন্ডিয়ার বসে থেকে বাংলাদেশের নির্বাচন বানচাল করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে এবং তার লোকজনের দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে। এবং সে শুধু না, ইন্ডিয়ার গভর্নমেন্টকে আহ্বান জানানো হয়েছে যে একেবারে আওয়ামী লীগের আরো নানান লোকজন তারা এইসব কর্মকাণ্ড করছে, এগুলো যেন শেখ হাসিনা প্রত্যার্পণ করা হয় এবং এগুলো যেন বন্ধ করা হয়। আচ্ছা, আমি একটা আপনাকে ইন্টারেস্টিং প্রশ্ন করি তো, শেখ হাসিনা যে ইন্ডিয়াতে বসে এগুলো করছেন, এগুলো কি ইন্ডিয়ান গভর্নমেন্টের কনসার্ন ছাড়া সম্ভব? ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি তাকে ক্লিয়ারেন্স না দিত, তাহলে কি শেখ হাসিনা এত কিছু ওখানে করতে পারতেন? তার পক্ষে এই বাংলাদেশের রাজনীতি করা সম্ভব? একটু ভিন্ন দৃষ্টিতে দেখেন তো দেখি, তারেক রহমান শেখ হাসিনার সময় লন্ডন থেকে যে তিনি রাজনীতি পরিচালনা করেছেন, লন্ডন সরকার কি তাকে বাধা দিয়েছে? শেখ হাসিনা গভর্নমেন্ট তো তার বক্তব্য বাংলাদেশে নিষিদ্ধ করে রেখেছিল। তার বক্তব্য প্রচার করতে গিয়ে সাংবাদিক সহ টেলিভিশন মালিক সহ জেল খাটছে বহু।
কিন্তু লন্ডন, ইউকে সরকার, যুক্তরাজ্য সরকার, ব্রিটিশ সরকার তারা কি তারেক রহমানের কথা বন্ধ করে দিছিল? দেয় নাই। শেখ হাসিনার পতন হয়েছে, তারপরে বরঞ্চ তারেক রহমানের কথা এস্টাবলিশড হয়ে গেছে, তিনি আনুষ্ঠানিক কথা বলতে পারছেন। তো ভারত সরকার তো একই ঘটনাই ঘটাচ্ছে। ভারত সরকার তার ব্রিটেন যে কারো যেভাবে তারেক রহমানের কথা বলতে দিচ্ছে, ভারত সরকারও শেখ হাসিনার কথা বলতে দিচ্ছে। ব্যাপারটা তো একই চক্রের মধ্যে জড়িত। এখন এই গভর্নমেন্ট এগুলো সবই জানে, সবই বুঝেও বার্মাকে ডেকে বলেছে। কারণ হলো তারা জানে যে এরকম কিছু বললে তাদের যারা অনুগত রাজনৈতিক ব্যক্তিবর্গ, এদের বোঝানো যাবে যে দেখো আমরা তো এখন প্রণব বার্মারে ডাকছি। এই দাবিটা কিন্তু জানাইছে নাহিদ ইসলাম, এই যে আপনার এর আগের দিন যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করছে, দেখা করে বলছে যে ভারত হাইকমিশনটা ডাকেন, ডাইকে বলেন এখানে এই হইতেছে। সেটাই করে তাদেরকে একটু সান্ত্বনা দিত, কিন্তু ফলাফল সম্পর্কে তারাও খুব ভালো করে জানে হয়তো। 1971 সালের 14ই ডিসেম্বর আমাদের বিজয় একদম কাছে চলে এসেছে, যখন পাকিস্তানি হানাদার বাহিনী টের পেয়েছিল যে তাদের পরাজয় নিশ্চিত, তখন মেজর জেনারেল রাও ফরমান আলীর প্ল্যান অনুযায়ী তারা বাংলাদেশকে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য বুদ্ধিজীবী হত্যায় মেতেছিল। মূলত 31শে মার্চ থেকে বিভিন্ন পর্যায়ে বাঙালির বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছিল, কিন্তু 14ই ডিসেম্বর রাতে সর্বাধিক বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। আজকে সেই দিন 14ই ডিসেম্বর আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের সকল শহীদ বুদ্ধিজীবীদের। সেই সাথে আমরা স্মরণ করি 30 লক্ষ শহীদের এবং 4 লক্ষ মা বোনের, যাদের আত্মদানের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে আরো স্মরণ করি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির জাতির পিতা, এবং যার নেতৃত্বে, যার নামে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকে বাংলাদেশে একটি সরকার রয়েছে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না। সুতরাং স্বভাবতই জাতীয় পর্যায়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যতটা শ্রদ্ধার সাথে, গুরুত্বের সাথে পালিত হবার কথা, সেটা এখন আর হয় না। 16ই ডিসেম্বর বিজয় দিবসের প্যারেড গত বছরও হয়নি, এবছরও হবে না। তারপরেও দেশে বিদেশে যথেষ্ট ভাব গাম্ভীর্যের সাথে এই দিবসটি পালিত হচ্ছে। আমাদের সিডনিতে আজকে পালিত হচ্ছে আওয়ামী লীগের উদ্যোগে। আজকে আমি নিউক্যাসল গিয়েছিলাম। নিউক্যাসলে সেখানে একটা বাংলা স্কুল আছে, সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা বাংলা শেখে। তারা আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। এই বুদ্ধিজীবী দিবসটির সাথে অনেক শোক জড়িত। আমি ঢাকা মেডিকেল কলেজে পড়তাম। আমাদের দুজন শ্রদ্ধেয় বরেণ্য চিকিৎসক, শহীদ ডাক্তার ফজলে রাব্বি এবং শহীদ ডাক্তার আলিম চৌধুরী। ফজলে রাব্বি এবং আলিম চৌধুরী দুজনই অধ্যাপক ছিলেন। তারাও এই দিনে শহীদ হয়েছিলেন। বুদ্ধিজীবী দিবসের কথা যখন বলছি, যখন শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমার এক ছোট বোনের বাবা শহীদ বুদ্ধিজীবী শহীদ আলতাফ মাহমুদ, তিনি অবশ্য আগস্ট মাসের শেষে শহীদ হয়েছিলেন। তেমনি অনেক বুদ্ধিজীবী আমাদের এই স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছিলেন। এই কথা যখন বলছি, তখন আজকে আমাদের সিডনিতে বাংলাদেশ সময় 1:40, দুপুর 1:40-এর দিকে বন্ডাই বিচ, সিডনির অন্যতম আইকনিক বিচ, প্রশান্ত মহাসাগর তীরে তাসমান সাগর, আসলে তাসমান সাগরের একটা সৈকত, এই বন্ডাই বিচে সন্ত্রাসী ঘটনা ঘটেছে। এখানে অস্ট্রেলিয়ার জিউস সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব হানুকা পালন করছিলেন। এই হানুকা একটা খুব ঐতিহাসিক উৎসব। প্রায় 2000 বছর আগে জেরুজালেমে তারা তাদের একটি উপাসনালয় পুনরুদ্ধার করেছিলেন, এবং সেখানে উপাসনালয়ে বাতি জ্বলবার জন্য একদিনের তেল ছিল, কিন্তু অলৌকিকভাবে 8 দিন সেই উপাসনালয়ে বাতি জ্বলেছিল, এবং যে কারণে হানুকা উৎসবটি 8 দিন ধরে হয়। আজকে ছিল সেই উৎসবের
প্রথম দিন। সাধারণত তাদের ক্যালেন্ডার অনুযায়ী, ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বর ডিসেম্বরের দিকে হয়। তো আজকে সেখানে 1000 খানেকের বেশি জিউস সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া বন্দাই বিচে অনেক পর্যটক, স্থানীয় লোকজন উপস্থিত থাকেন। সেই সময় হঠাৎ করে কয়েকজন সন্ত্রাসী উপস্থিত হয়ে র্যান্ডম গুলিবর্ষণ করেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত 11 জন নিহত হয়েছেন, 18 জন হাসপাতালে আছেন এবং আরো অনেককে লোকালি প্যারামেডিক্সরা ট্রিটমেন্ট দিয়েছেন।